হে ইউ, স্টপ ইট। কখন থেকে দেখছি পাগলের মতো বকবক করেই যাচ্ছেন তো করেই যাচ্ছেন। এই যে শুনুন মিস্টার নবনির্বাচিত মিনিস্টার সাহেব, নিজেকে এমন আহামরি কিছু মনে করেন না, কিচ্ছু হয়নি যে মানুষকে আপনি বিড়াল শাবক বলে মনে করবেন। চলার সময় না একটু দেখে শুনে হাঁটবেন, ওকে? এই আমাদের মতো জনগণের ভোটে কিন্তু আপনি নির্বাচিত হয়ে এমপি হয়েছেন। আকাশ থেকে ঠুস করে পড়ে ঠাস করে এমপি হননি কিন্তু আপনি। আপনি যদি মনে করে থাকেন এমপি হয়েছেন তো রাস্তাঘাট কিনে নিয়েছেন, তাহলে আগেই বলে রাখছি, এটা সরকারি সম্পদ, আপনার ব্যক্তিগত না। হ্যাঁ, যদিও আপনি সরকারি মানুষ, তবে এটা জেনে রাখা ভালো, সরকারের শক্তি কিন্তু জনগণ, আর আমি দেশের একজন নিষ্ঠাবান নাগরিক। পিছন থেকে এক নাগারে কারো কণ্ঠ শুনতে পেয়ে কানে থাকা মোবাইল ফোনটা কান থেকে নামিয়ে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালো তাহরিম তালুকদার। কয়েকদিন হলো নির্বাচন শেষ হলো, আর সেই নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে তাপস তালুকদারের বড় ছেলে তাহরিম তালুকদার। আজ তারই একটা জনসম্মেলনে এসেছিল সে। বক্তৃতার মাঝেই হঠাৎ গুরুত্বপূর্ণ কল আসায় স্টেজ থেকে খানিকটা দূরে আসতে হলো তাকে। সেখানে মাইকের আওয়াজে ফোনের ওপাশের কারো কথাই ভালোভাবে শোনা যাচ্ছিল না। ফোনে কথা বলতে বলতে সামনে এগোতেই হঠাৎ পিছন থেকে এক নাগারে কারো কথা শুনতে পেল। পিছনে তাকাতেই তার চোখের সামনে দৃশ্যমান হলো একটি মেয়ে, যে কিনা কোমরে হাত দিয়ে মাটিতে বসে আছে। তাহরিম তালুকদার ফুকুসকে তাকিয়ে আছে মেয়েটার দিকে। এই যে নবনির্বাচিত এমপি, এভাবে হাঁ করে তাকিয়ে না থেকে একটু উঠতে তো সাহায্য করুন মশাই। এমনিতেই ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আমার কোমরের 12টা বাজালেন, তার উপর খাম্বার মতো দাঁড়িয়ে আছেন কোনো প্রকার সাহায্য না করে। কেমন মানুষ আপনি? হ্যাঁ, দয়ামা কিচ্ছু নাই নাকি আপনার? আমার মতো মাসুম কিউট একটা বাচ্চাকে আপনার মতো খাম্বা ধাক্কা মারলেন, বেঁচে আছে যে এটাই শুক্রিয়া। হে ইউ, স্টপ ইট। কখন থেকে দেখছি পাগলের মতো বকবক করেই যাচ্ছেন তো করেই যাচ্ছেন। পাগল আপনি? কখন আপনাকে আমি ধাক্কা দিলাম? কি সমস্যা আপনার? আর আপনি এভাবে মাটিতে বসে আছেন কেন? এটা কি ভিক্ষা করার জায়গা? ভিক্ষা করতে হলে গেটের বাইরে যান। বেশ জোরেই কথাগুলো বলে উঠল তাহরিম। তাহরিমের কথার পরিপ্রেক্ষিতে নিচ থেকে কাপড়ের ময়লা ছাড়তে ছাড়তে উঠে দাঁড়িয়ে চোখ দুটো ছোট ছোট করে তাহরিমের দিকে তাকালো পূর্ণা। ও মা, এ তো দেখি ভূতের মুখে রাম রাম, নিজে ধাক্কা দিয়ে আবার নিজেই বলছে নিচে বসে আছে কেন। পূর্ণা আরও কিছু বলতে নিবে, হঠাৎই তার পাশ দিয়ে কেউ একজন দৌড়ে তাহরিমের দিকে এগিয়ে গেল। কি হয়েছে স্যার? কোনো সমস্যা স্যার? নিজের ব্যক্তিগত সেক্রেটারি কুশনের আগমনে খানিকটা ভরসা পেল বলে মনে হলো তাহরিমকে। নারী সঙ্গ বরাবরই অ্যাভয়েড করে সে। মেয়েটা বোধহয় পাবনা মানসিক হসপিটাল থেকে পালিয়ে এসেছে। তুমি বরং কর্তৃপক্ষকে খবরটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো কুশন। বেশ গম্ভীর কণ্ঠে কথাটা বলেই বিপরীত দিকে ঘুরে সেখান থেকে হন হন করে চলে গেল। বেচারা কুশন একবার স্যারের চলে যাওয়া দেখে, আরেকবার পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে দেখে। স্যার যে কী আদেশ দিল সে আগামাতা কিছুই বুঝতে পারল না। মেয়েটাকে দেখে তার মোটেও পাগল বলে মনে হচ্ছে না। অগত্যাই সে জড়বস্তুর মতো দাঁড়িয়ে রইল। কিরে পূর্ণা, তুই এখানে? আমি কখন থেকে খুঁজে চলেছি তোকে। নিজের বেস্ট ফ্রেন্ড ইলমির কণ্ঠ শুনতে পেয়ে গাল ফুলালো পূর্ণা। পূর্ণার গাল ফুলানো দেখে ভ্রুকুসকে তাকালো ইলমি। কি হয়েছে তোর? এতক্ষণ তো ভালোই ছিলি, হঠাৎ বিধবাওয়ালা লুক দিচ্ছিস কেন? ইলু, তুই জানিস এই মিনিস্টার সাহেব আমাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েছে। বললাম সরি বলতে, তাও বললো না। আবার বদ লোক একটা, অকৃতজ্ঞ কোথাকার। আর একটু হলে আমার কোমরটাই ভেঙে ফেলতো, তখন কি হতো বল? আমার ভবিষ্যৎ জামাই একটা কোমর ভাঙা বউ পেতো, আমার বাচ্চাগুলো একটা কোমর ভাঙা মা পেতো, আর আমার আর তোর নাতি নাতনিরা কোমর ভাঙা দাদি পেতো, সেটাই তো বলবি। তোরটা আমিই বলে দিলাম, তবুও তোর ভাঙা ক্যাসেট চালু করিস না। বিরক্ত সহকারে কথাটা বলেই পাশে তাকালো ইলমি। একটা অপরিচিত ছেলেকে নিজের দিকে অবাক চোখে তাকিয়ে থাকতে দেখে ব্যাপারটা স্বাভাবিকই নিল। তার কারণ এইসব আবাক মার্কা লুকে অভ্যস্ত সে। যেহেতু পাশে একটা সেন্টিমেন্টাল ফ্রেন্ড আছে, এই লুকগুলো স্বাভাবিক। ইলমি খানিকটা সামনে গিয়ে বলল, এভাবে তাকানোর কিছুই নেই। ও এমনই, ভাঙার রেকর্ডার অন করলে অফ করতে ইচ্ছে করে না। বলেই পিছনে ঘুরে পূর্ণার হাত ধরে গেটের দিকে এগিয়ে গেল ইলমি। ইলমির কথায় খানিকটা ভ্যাবাচেকা খেয়ে দাঁড়িয়ে রইল কুশন। আপনার গাড়িতে উঠবেন না? গাড়িতে বোম রাখা আছে, ক্ষতি হবে আপনার। সম্মেলন শেষে বাড়ি ফেরার উদ্দেশ্যে গাড়িতে উঠতে নিবে, হঠাৎ এক নাগারে 3টি মেসেজের শব্দে বেশ কৌতূহল বশত হাতে থাকা মোবাইল অন করে মেসেজ অপশনে গিয়ে মেসেজগুলো দেখেই ফুকুসকে গেল তাহরিমের। উঠতে গিয়েও থেমে গেল সে। স্যার কোনো সমস্যা?
কুশনের প্রশ্নের উত্তরে মুখে কিছু না বলে হাতে থাকা মোবাইলটাই কুশনের হাতে ধরিয়ে দিয়ে আশেপাশে তাকালো তাহরিম তালুকদার। চারিপাশে বেশ লোক সমাগম। যদিও গাড়িতে বোমা থাকে, এখানে ব্লাস্ট হলে হাজার হাজার মানুষ মারা যাবে, এটা নিশ্চিত। তাহরিম একটু ঝুঁকে বোমাটা খোঁজার চেষ্টা করল। হয়তো তাহরিমের ভাগ্য সহায় ছিল বলে সে বোমাটা দেখতে পেল। সেটা সেট করা ছিল গাড়ির ঠিক নিচে। কিন্তু সময় কেবল ঘনিয়েই আসছে। বোমা ব্লাস্ট হবার আর মাত্র 4 মিনিট বাকি। তাহরিম আর কিছু চিন্তা না করেই হুট করে গাড়ির ভিতরে ঢুকে দরজা অফ করে চাবিয়ে ঘুরিয়ে চালানো শুরু করলো। পিছন থেকে কুষাণের আতঙ্কিত গলার স্বর স্পষ্ট থেকে অস্পষ্ট হতে লাগলো। কিন্তু নিজের কথা এখন ভাবলে চলবে না। সে এখন দেশের একজন দায়িত্ববান লোকদের মধ্যে সে একজন। দেশের মানুষকে রক্ষা করা তার কর্তব্য। তাহরিম ভীষণ স্পিডে গাড়ি চালাচ্ছে। সম্মেলনের জায়গা থেকে বেশ খানিকটা দূরে নদীর পাড়ে একটা খোলা জায়গা দেখে গাড়িটি পার্ক করে দ্রুত সে গাড়ির বাইরে চলে আসে। দৌড়ে খানিকটা পথ আসার পর হঠাৎ পিছন থেকে বিকট শব্দে বোমা ব্লাস্ট হয়। তাহরিম পাঞ্জাবির হাতায় নিজের ঘাম মুছে মুখে হাত দিয়ে নিচে বসে পড়ে আর মনে মনে আল্লাহ আর সেই অচেনা লোকটাকে অসংখ্য ধন্যবাদ জানায়। আর সেই লোকটার জন্য এতগুলো প্রাণ সে বাঁচাতে পেরেছে। তার কিছুক্ষণের মাঝেই প্রায় 20-25টা গাড়ি এসে জড়ো হলো সেই ঘটনাস্থলে। গাড়ি থেকে নেমেই কুষণ দৌড়ে এলো তাহরিমের দিকে। বেশ আতঙ্কিত কণ্ঠে বলে উঠল, ভাই ভাই আপনি ঠিক আছেন তো? কিছু হয়নি তো আপনার? কুষণের কণ্ঠ শুনতে পেয়ে মুখ থেকে হাত সরালো তাহরিম। উঠে দাঁড়ালো, মুচকে এসে বলল, খোদার দয়ায় এই যাত্রায় বেঁচে আছি। ততক্ষণে প্রেস মিডিয়া ঘিরে ধরল তাকে। হাজারো প্রশ্ন ছুড়ে দিল তাহরিম তালুকদারের দিকে। কিন্তু আপাতত কারো প্রশ্নের উত্তর দিতে ইচ্ছুক নয় সে। প্রশ্নগুলো এড়িয়ে সামনের দিকে এগোতে লাগলো সে। আপনি কি জন্মগতভাবেই কি এত সাহসী মিস্টার নবনির্বাচিত এমপি সাহেব? চেনা কণ্ঠ শুনতে পেয়ে পাগুলো থমকে গেল। তার ঘাড় ঘুরিয়ে সেদিকে তাকালো তাহরিম। কুষণের কথায় খানিকটা চমকে পাশেই কুষণের দিকে তাকালো তাহরিম। পিছন থেকে পরিচিত কণ্ঠ শুনতে পেয়েই পিছনে তাকিয়েছিল সে, কিন্তু তেমন কাউকেই নজরে এলো না তার। এছাড়া চারপাশে প্রেস মিডিয়া, সাথে পুলিশ রয়েছে। এখানে বেশিক্ষণ থাকাটা ভালো হবে না। কখন যে আবার পুলিশের বাধা অতিক্রম করে আবার মিডিয়ার লোকজন জেকে ধরে বলা তো যায় না। এটা চিন্তা করেই সামনের দিকে অগ্রসর হলো সে। কম ধকল তো আর গেল না নিজের উপর দিয়ে। তাই বাড়িতে গিয়ে রেস্ট নেওয়াটাই বেটার অপশন বলে মনে হলো তাহরিমের। দরকার পড়লে কাল প্রেস কনফারেন্স করবে সে, তবুও আজ আর না। তাহরিম গিয়ে বসলো কুষণের আনা আরেকটা গাড়িতে। গাড়িতে বসেই মাথা পিছনের দিকে হেলিয়ে দিল সে। কপালে হাত দিয়ে কোনো এক গম্ভীর চিন্তায় মগ্ন তাহরিম। লুকিং গ্লাস দিয়ে একবার নিজের স্যারকে পর্যবেক্ষণ করলো কুষণ। স্যার কি কোনো বিষয় নিয়ে চিন্তিত? তোমাকে কতবার বলেছি কুষণ, আমাকে স্যার না ভাই বলে ডাকবে। কপালে হাত রেখে কথাটা বলে উঠল তাহরিম। ঠিক আছে স্যার, ইয়া না মানে ভাই। ঠিক আছে চলো, আর আমার কিছু হয়নি। প্রায় 20 মিনিটের মধ্যেই তালুকদার বাড়ির সদর দরজা দিয়ে ঢুকল তাহরিম তালুকদারের গাড়ি। গাড়ি থামতেই দরজা খুলে বেরিয়ে এলো তাহরিম তালুকদার। বাড়ির সদর দরজা খোলা দেখে খানিকটা ভ্রু কুঁচকালো। সদর দরজা দিয়ে প্রবেশ করা মাত্রই তার নজরে এলো সোফায় বসে থাকা একজন মহিলার উপর। চুলগুলো হালকা লাল দেখা যাচ্ছে। ছেলেকে দেখা মাত্রই ধীর পায়ে ছেলের কাছে এলেন মেহেরিন শিকদার। মুখে কিছু বললেও চোখ মুখ ঠিকই জানান দিচ্ছে তার চিন্তার বিষয়টা। মেহেরিন শিকদারের জায়গায় অন্য কোনো মা থাকলেও হয়তো এতক্ষণে কেঁদে কেটে এক সার করে ফেলত। কিন্তু মেহেরিন শিকদার তার কিছুই করেননি, কখনো করেও না। মনের দিক দিয়ে তিনি খুব বেশি শক্তপোক্ত। প্রকৃতির ঠিক এই জিনিসটাই সবচেয়ে বেশি ভালো লাগে তাহরিমের। কথাগুলো ভেবেই মুচকি হেসে খানিকটা এগিয়ে গেল মায়ের দিকে। মেহেরিন শিকদার ছেলেকে আপাদমস্তক ভালো করে পর্যবেক্ষণ করার পর বললেন, ব্যথা পেয়েছো কোথাও? তাহরিম হাসল। না আম্মাজান, ব্যথা পাইনি, ভাগ্যের জোরে বেঁচে গেলাম। ছেলের কথা শুনে দীর্ঘশ্বাস ফেলে মেহেরিন শিকদার গম্ভীর কণ্ঠে বললেন, ঠিক আছে, সব কথা পরে শুনবো। এখন যাও, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। আমি খাবার পাঠিয়ে দিচ্ছি। আজ আর নিচে নামার দরকার নেই, রেস্ট করো। যা লাগবে আমি পাঠিয়ে দেব। ঠিক আছে। বলেই তাহরিম ফ্রেশ হতে রুমে চলে গেল। মেহেরিন তাহরিমের চলে যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। তার দুই ছেলের মাঝে বড় ছেলেরা একটু বেশি একরোখা স্বভাবের, যা বলবে তাই করবে। এবার সেই কাজে যত রিস্কই থাকুক না কেন। রাজনীতিতে ছেলেকে জড়ানোর কোনো ইচ্ছেই ছিল না মেহেরিন শিকদারের।
তবুও ছেলের জেদের কারণেই জেদে দিয়েছে তাকে। কথাগুলো চিন্তা করেই রান্নাঘরের দিকে পা বাড়ালেন মেহেরিন শিকদার। উদ্দেশ্য ছেলের জন্য খাবার তৈরি করা। তাহরিম মাত্রই গোসল শেষ করে তোয়ালে দিয়ে শরীর মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হলো। হঠাৎই তার নজর গেল নিজের মোবাইলের উপর। কিছুক্ষণ আগের সেই মেসেজের কথা মনে হতেই তাহরিম দ্রুত মোবাইল হাতে নিয়ে সেই নাম্বারে কল করল, কিন্তু আশ্চর্যজনকভাবে নাম্বারটা বন্ধ বলছে। তাই সে আর ফোন দেওয়ার চেষ্টা করল না। একজন মন্ত্রী হিসাবে তার যথেষ্ট ক্ষমতা আছে। তাহরিম তালুকদার চাইলেই সেই সিমের মালিককে আধা ঘন্টার মাঝেই বের করতে পারবে, কিন্তু তাহরিম তা করবে না। কিছু জিনিস অজ্ঞাতই সুন্দর। তাহরিম জানে না নাম্বারটা কার, সে ছেলে না মেয়ে, কি উদ্দেশ্য তার জানার আগ্রহ থাকলেও এই মুহূর্তে জানতে ইচ্ছে করছে না তার। তাই মোবাইলটা যেখানে ছিল সেখানেই রেখে দিল। মাথাটা ব্যথা করছে, আপাতত রেস্ট করাটা মাস্ট বি ইম্পর্টেন্ট। কিরে পূর্ণ, আর্টিকেল লেখা শেষ হলো তোর? ইলমির কথায় কম্পিউটার থেকে মুখ তুলে তাকালো পূর্ণা। মুখ কুঁচকে বলল, ইলু, ডোন্ট কল মি পূর্ণ, ইটস পূর্ণা, মিফতাহুল পূর্ণা। আর আমার লেখা প্রায় শেষ, আর 2 মিনিট অপেক্ষা কর, আমি সেভ করে বন্ধ করছি। পূর্ণার কথা শুনে ইলমি মুখ বাঁকিয়ে পূর্ণার পাশের চেয়ারে বসে বলল, আহ মরণ, আসছে আমার ব্রিটিশদের উত্তরসূরি। পূর্ণা হোক আর যাই হোক, আমি পূর্ণই ডাকবো। আর তুই যে আমার এত সুন্দর একটা নাম ইলমি, শাহরিন ইলমিকে ইলু ডাকিস? আমি কি কিছু বলছি তোকে? পূর্ণা কম্পিউটার অফ করতে করতে বলল, আরে ইয়ার, ইলু তো মেয়েদের নাম, কিন্তু ছেলেদের নাম তো পূর্ণ হয়। তুই পূর্ণ ডাকলে না কেমন যেন একটা ছেলে ছেলে ফিল আসে, জানিস? তুই কি মেয়ে নাকি পূর্ণ? আমার যুক্তিতে তো তুই ছেলেই। আচ্ছা, তুই তোর মাঝে একটা মেয়ে সুলভ আচরণ দেখাতো আমাকে। তুই যদি দেখাতে না পারিস, আমি তোকে তোর মাঝে 1000টা ছেলে সুলভ আচরণ দেখাবো। দেখ ইলু, আজ এটা কথা বলবি না একদম। অফিস তো ছুটি সেই কখন, তুই গেলি না কেন? জানালা দিয়ে বাইরে তাকিয়ে পুনরায় বলল, সন্ধ্যা তো হয়ে এলো, এতক্ষণ বসে রইলি কেন? তোর বাসায় সবাই চিন্তা করবে না? আমার তো দুনিয়ায় কেউ নেই, তাই কেউ চিন্তাও করবে না, কিন্তু তোর তো আছে। পূর্ণার কথা শুনে ইলমি মুচকি হেসে উঠে দাঁড়িয়ে পূর্ণার ব্যাগটা পূর্ণার কাঁধে ঝোলাতে ঝোলাতে বলল, মেয়ে, বাজে কথা বলিস কেন? আমি কি তোর কেউ না, বোকা মেয়ে? তুই আমার বেস্ট ফ্রেন্ড নোস? তুই আমার বোন, আর বোন বোনের জন্য অপেক্ষা করবে, তাতে কার কি আসে যায়? চল তো এখন, খালি বেস্টি কথা। বলেই ইলমি পূর্ণার হাত ধরে অফিসের বাইরে নিয়ে আসে। পেশায় দুজনই জার্নালিস্ট, মাত্র কয়েকদিন হলো জয়েন করেছে। সেই ভার্সিটি লাইফ থেকে পূর্ণা আর ইলমির জুটি অনন্য। ইলমির সফল ব্যবসায়িক বাবা ইস্তিমুল হকের আর মা সুফিয়া বেগমের দ্বিতীয় সন্তান। ইলমির বড় এক ভাই আছে ইস্তিহাদ হক, সে বর্তমানে কানাডা আছে পড়াশোনার জন্য। আর পূর্ণা ছোটবেলা থেকেই এতিমখানায় মানুষ। পৃথিবীতে আপন বলতে শুধু এতিমখানার কেয়ারটেকার অর্থাৎ মাদার আর এখন ইলমি। ছোট থেকেই ইলমির শখ জার্নালিজম নিয়ে পড়ার, এবং ভার্সিটিতে সে জার্নালিজম নিয়েই পড়েছে। আচ্ছা পূর্ণ, তুই সকালে মন্ত্রী তাহরিম তালুকদারের সাথে এমন অদ্ভুত বিহেভ করেছিস কেন? তুই তো এমন না। ইলমির কথার পরিপ্রেক্ষিতে পূর্ণা হাসল, ঠু উঁচিয়ে বলে উঠল, আমার পেশা কি? ইলমি ঠোঁট উল্টিয়ে বলল, জার্নালিজম। আর তাহরিম তালুকদার কে? মন্ত্রী। ওনার সাথে আমার সম্পর্ক নিশ্চয়ই মধুর না। এক কথায় বলা যায় রাজনীতি রিলেটেড সবার সাথেই আমাদের জার্নালিস্টদের সাপে নেউলে সম্পর্ক। আর তুই তো জানিস আমি যে আর্টিকেল নিয়ে কাজ করছি সেটা রাজনীতি রিলেটেড, বেশ কিছু ক্রিমিনাল আর নারী পাচার সম্পর্কে। আমি তো নতুন এই পেশায়, তাই রাজনীতিবিদ সম্পর্কে আমার জ্ঞান শূন্য। তাই তাহরিম তালুকদারকে একটু বাজিয়ে দেখলাম আর কি। আমার কথা শুনে ইলমি চোখ বড় বড় করে তাকিয়ে রইল। সিরিয়াসলি পূর্ণ, এত কিছু ভেবে ফেললি? হাউ ইন্টেলিজেন্ট ইউ আর! পেটে পেটে এত হইছু? ইলমির কথায় পূর্ণা পুনরায় হাসল। আচ্ছা চল তাড়াতাড়ি পা চালা, বাসায় গিয়ে কাজ আছে। ভাড়া বাসায় থাকি দোস্ত, তাও আবার একা। বাড়িওয়ালা মুখে যত আদুরি দেখাক না কেন, কার মনে কি আছে কে জানে। ইলমিকে বাসায় পৌঁছে দিয়ে পূর্ণাও বাসায় চলে আসলো। পূর্ণা একাই একটা ভাড়া বাসায় থাকে। ইলমির বাসা থেকে পূর্ণার বাসা প্রায় 10 মিনিটের রাস্তা। পূর্ণা বাসায় ঢুকে লাইট অন করতে দেখে লাইটটা জ্বলছে না, চারপাশে অন্ধকার হয়ে এসেছে। হঠাৎই কিছু একটা পড়ার শব্দে চমকে পিছনে তাকালো পূর্ণা। কে কে ওখানে?
হঠাৎ নিজের পায়ের কাছে কোনো কিছুর আভাস পেয়ে ছিটকে দূরে সরে গেল। ঠিক তখনই কানে ভেসে আসলো মিউ মিউ শব্দ, যা শুনে পূর্ণা খানিকটা হাঁপ ছেড়ে বাঁচল। উফ মিনি, তুই তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলি রে। বলেই পায়ের কাছ থেকে নিজের পোষা বিড়ালটাকে কোলে তুলে নিল। পূর্ণা মিনি নামক বিড়াল পোষে সেই 4-5 বছর আগে থেকে। অবসর সময়টা সেই মিনির জন্যই বরাদ্দ থাকে। কিরে মিনি, আজকে আবার বিদ্যুৎ ভাইজানের কি হলো রে? পূর্ণার কথা শুনে মিনি কেবলই মাথা নাড়ায়। পূর্ণা মুচকি হেসে মিনিকে নিচে নামিয়ে মোবাইল বের করে মোমবাতি খোঁজার চেষ্টা করে। এই বিদ্যুৎটাও যে কি, আকাশের অবস্থা খারাপ করলেই ঠাস করে বিদ্যুৎ চলে যায়। মোমবাতি জ্বালিয়ে পূর্ণা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে ল্যাপটপ নিয়ে বসলো। বহুত কাজ জমা হয়ে আছে তার উপর, আবার নতুন আর্টিকেল, সব মিলিয়ে প্যারাময় জীবন। ল্যাপটপ অন করে নেট কানেকশন দেয়া মাত্রই কিছু ইমেইল এসে জমা হলো পূর্ণার আইডিতে। পূর্ণা ধীরে ধীরে সবগুলো ইমেইল চেক করছে। হঠাৎ করেই একটা ইমেইলে এসে তার চোখ আটকে গেল। চোখ দুটো ছোট ছোট করে পুরো ইমেইলটা পড়ল, কিন্তু ইমেইলটা কে পাঠালো তা বোঝার উপায় নেই। এই ইমেইলে লেখা ছিল, পূর্ব থেকে সাবধান হয়ে যান মিফতাহুল পূর্ণা। রাজনীতি নিয়ে বেশি কিছু খুঁজতে যাবেন না, খুব খারাপ জিনিস এই রাজনীতি, সেটা নিয়ে বেশি ঘাটাঘাটি করবেন না। কোনো কিছুরই বেশি গভীর ভালো না, যা জানেন তাই নিয়ে শুকরিয়া আদায় করেন, আর এই সম্পর্কে আর্টিকেল লেখা অফ করে দেন, না হলে পরবর্তীতে বিপদে পড়বেন। বিপদ আপনার খুব সন্নিকটে, মিস মিফতাহুল পূর্ণা। এই ইমেইলটা চেক করে পূর্ণা মুচকি হাসল, কারণ এমন থ্রেট আজ পূর্ণার জন্য নতুন না। এমন থ্রেট কত এসেছে এসবের ধার পূর্ণা ধারে না। তবে অবাক করার বিষয়টা হলো, যেই অ্যাকাউন্ট থেকে ইমেইলটা এসেছে সেটা ডিজেবল করা। হয়তো লোকটা চায় না পূর্ণা তাকে চিনুক। দীর্ঘশ্বাস ফেলে আবারও টাইপিংয়ে মনোযোগ দিল। এই ছোট্ট জীবনে কত কিছুই না দেখল, কত মানুষের কত রূপ, কত কথা, কত ধরনের দৃষ্টি। কাজ শেষে ল্যাপটপ অফ করে বারান্দায় যায় পূর্ণা। কোলের উপরে মিনি গুটিসুটি মেরে বসে আছে। মিনির গায়ের উপর বার কয়েক হাত বুলিয়ে বারান্দায় রাখা টুলের উপর বসে পড়ে। আজ মা বাবার কথা খুব বেশি মনে পড়ছে পূর্ণার। হয়তো কখনোই দেখা হয় নাই, হয়তো কারো পাপের ফসল কিংবা অন্য কিছু হতে পারে। তবে একটা কথা কি, যত যাই হোক না কেন এই জন্মদাত্রী আর জন্মদাতাকে কখনো ঘৃণা করা যায় না। গল্পটা এমন হলেও পারত, একটা সুন্দর সংসার হতে পারত, একটা সুন্দর ভবিষ্যৎ হতে পারত। কথাগুলো ভাবতে ভাবতেই কাল বেয়ে জল গড়িয়ে পড়ল মেঝেতে। হাতের উল্টো পিঠ দিয়ে জলটুকু মুছে আকাশের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। বিদ্যুৎ এখনো আসেনি, পুরো এলাকা অন্ধকার হয়ে আছে। আর বেশিক্ষণ বারান্দায় না থেকে দরজা লাগিয়ে ঘরে চলে আসলো। পুরো ঘরে একটু হাঁটাহাঁটি করে বিছানায় মিনিকে নিয়ে শুয়ে পড়ল পূর্ণা। চোখটা শুধু লেগে আসবে অমনি ঘুমের 13টা বাজিয়ে সশব্দে মোবাইলটা বেজে উঠল। চোখ বন্ধ করেই হাতড়াতে মোবাইলটা হাতে নেয়। পূর্ণার বিরক্তিতে ভ্রু কুঁচকে গেল। কোনো মতে একটা চোখ খুলে স্ক্রিনে ইলু নামটা দেখে রিসিভ করে নেয়। এত রাতে কি তোর? পূর্ণার কথা শুনে ইলমি মিটমিটিয়ে হেসে উঠল। ডিস্টার্ব করলাম দোস্ত? তুই কি এইটা জিগাইবার লাগিয়া ফোন দিছস? ফইনি না না দোস্ত, শোন না। শুনতাছি, বল জলদি, আমার ঘুম পাইছে। দোস্ত, কালকে তো পহেলা ফাগুন। তো আমি কি করবো? পূর্ণার কথায় খানিকটা বিরক্ত হয়ে বলল ইলমি। আমি কি করবো মানে? তুই এমন পাঙ্গাস কেন রে? শাড়ি পরবি, আমি কিচ্ছু জানি না। তুই কালকে শাড়ি পরবি, আমিও পরবো, তাও বাসন্তী রঙের। আমার কোনো বাসন্তী শাড়ি নাই, সো তুই পর, আমি না। আচ্ছা ঠিক আছে, তাহলে রাখি। বলেই ঠাস করে ফোনটা কেটে দিল ইলমি। যার দরুন বেশ অনেকটাই অবাক হলো পূর্ণা। এত সহজে মেনে নেয়ার মেয়ে তো ইলমি না। কে জানে কি তালগোল পাকাচ্ছে মনে মনে। পূর্ণা আর কিছু চিন্তা না করেই ঘুমের দেশে তলিয়ে গেল। কিছুক্ষণের মাঝেই আবারও ফোন আসাতে মেজাজ বেশ খারাপ হলো পূর্ণার। চোখ বন্ধ করেই ভাবল এখন ইচ্ছে মতো ঝাড়বে সেই ইলুকে। মনে মনে কথাটা ভেবেই রিসিভ করে কানে ধরল। অপর পাশ থেকে কেউ কিছু বলার আগেই পূর্ণা বলতে লাগলো, ওই কালা শামসুর বউ শাকচুনি কোথাকার। এই তোর জামাই কি আরেক বেটির লগে ভাগ্যা গেছে নাকি? হ্যাঁ, নাকি তোর সতীন রে বাইত লইয়া আইছে? কোনডা ফকিন্নি, তুই আমার সাধের ঘুমটা 24টা বাজাইতেছস। অহন তোরে আমার মনে চাইতেছে ওই বুড়ি গঙ্গার পানিতে চুবানি দিতাম একদম। বেদ্য বেডি, এক থাপড়ানি দিব, 7 দিন কানে শুনবি না। আর আবার যদি ফোন দিস তোর নাক বরাবর এক ঘুষি দিব, মুখের মানচিত্র বদলা এলাম একদম। নিজেরই তখন চিনবার পারবি না। আর তুই যদি বেডি আমার সামনে থাকতি, তোর 7 জন্মের ভাগ্য তুই আমার সামনে নাই।
নইলে তোরে আমি বুঝাই দিতাম এই পূর্ণার ঘুমের জন্য পূর্ণা কি কি করতে পারে। ঘুমের লগে নো স্যাক্রিফাইস। আবার যদি ফোন দেস তো তোরে ফোনের মধ্যে দিয়া গিয়া কানের 2 আঙ্গুল নিচে দিমো এমন এক চর বিটিভির মতো ঝিরঝির করবি বেয়াদ্দব একটা। বলে ঠাস করে ফোনটা কেটে দিয়ে পূর্ণা আবার ঘুমিয়ে পড়ল। মেজাজ এত খারাপ হতো না যদি না এত সুন্দর স্বপ্নের মধ্যে কলটা না আসতো। মাত্রই একটা স্বপ্ন দেখা শুরু করেছিল, তার মধ্যেই আবার ফোন হাতে নিয়ে কুশন ব্যাককেলের মতো দাঁড়িয়ে আছে। এতক্ষণ কি থেকে কি হয়েছে তার ঠিক মাথার উপর দিয়ে গিয়েছে। কুশন তার সামনে বসে থাকা তাহরিমের দিকে তাকালো। তাহরিম ভ্রুকুসকে কুশনের হাতে থাকা ফোনের দিকে তাকিয়ে রইল। কোথা থেকে শুরু আর কোথায় শেষ তার ঠিক বুঝে আসছে না। তাহরিম খবর পেয়েছিল মিডিয়ায় কাজ করা একজন মেয়ে সব রাজনীতিবিদদের নিয়ে আর্টিকেল লিখছে, তাই মেয়েটার নাম্বার ব্যাক করে কল দিয়েছিল। যেন কোনো কিছু না জেনে উল্টোপাল্টা কথা না লিখে, কারণ সে নতুন এমপি হয়েছে, এর মাঝে গুজব ছড়ালে ক্যারিয়ারে ব্যাড ইফেক্ট পড়তে পারে। কিন্তু তাকে তো কোনো কথাই বলতে দিল না মেয়েটা। মুখের উপর হাবিজাবি কত কিছু বলে ঠাস করে ফোনটা কেটে দিল। এটাকে কি ম্যানার বলে? কথাটা মনে মনে চিন্তা করেই তাহরিম বিড়বিড় করে বলে উঠল, ম্যানারলেস মেয়ে কোথাকার। দরজায় ঠক ঠক আওয়াজে ঘুম হালকা হয়ে গেল পূর্ণার। মিটমিট করে তাকিয়ে শোয়া ছেড়ে উঠে বসল। ফ্রুকুসকে বার কয়েক ঠক ঠক আওয়াজ শুনে বালিশের নিচ থেকে ফোনটা বের করে একবার সময়টা দেখে নিল। মোটে 7টা বাজে। এই 7 সকালে কি আসবে? মাসও তো শেষ হয়নি যে বাড়িওয়ালার বউ আসবে ভাড়া চাইতে। তাহলে কি ইলমি? কথাটা ভাবতে ভাবতেই বিছানা থেকে নেমে এক হাতে চুলের খোপা করতে করতে দরজার দিকে এগোলো পূর্ণা। বাড়িওয়ালার বউ আর ইলমি ছাড়া এই বাসায় তেমন কেউই আসে না। পূর্ণা দরজার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, কে? অপর পাশ থেকে ইলমির কণ্ঠ শোনা মাত্রই দরজা খুলে দিয়ে দুহাত বুকে গুজে দাঁড়ালো পূর্ণা। ইলমির দিকে দৃষ্টি নিক্ষেপ করতেই থতমত খেয়ে গেল সে। ইলমি বাসন্তী রঙের শাড়ি পরেছে, সাদা ব্লাউজ, সাথে ম্যাচিং কানের দুল, আর গলায় ছোট পাথরের রকেটের সাথে চিকন চেন। ফর্সা গায়ের রংটা বেশ মানিয়েছে, আবার হাতে একটা শপিং ব্যাগ। কিন্তু এই সকালে এত সংসাজার কারণ বুঝল না পূর্ণা। ইলমি পূর্ণাকে দেখে সবকটি দাঁত বের করে হাসি দিল। কি চাই? এই 7 সকালে আমার ঘুম ভাঙানোর কারণটা কি জানতে পারি? পূর্ণার কথার কোনোরূপ পাত্তা না দিয়ে ভেতরে ঢুকতে ঢুকতে বলল, শর্ত আমার ইচ্ছে হয়েছে, আমি এসেছি, তাতে তোর কি? বলেই ইলমি সোজা ঘরের দিকে হাঁটতে লাগলো। পূর্ণাও দরজা লাগিয়ে ইলমির পিছনে পিছনে গেল। কি সমস্যা তোর? রাতেও ঘুমোতে দিলি না, এখন আবার 7 সকালে এসে হাজির। ইলমি বিছানায় বসতে বসতে ভ্রুকুসকে বলল, রাতে ঘুমোতে দেই নেই মানে কি? আমি তো একবারই ফোন দিলাম। তাহলে রাত 12টা বাজে কি আমি দিয়েছি তোকে ফোন? রাত 12টা মানে? তুই তো জানিস পূর্ণ, আমাকে 11টার পর এই বাংলাদেশে চিরুনি তদন্ত করলেও আমাকে পাওয়া যাবে না। পূর্ণার কথায় ইলমি বেশ অবাক হলো। কথাটা যে ইলমি একেবারে ভুল বলেছে তা কিন্তু না। ওকে আসলেই রাত 11টার পর ঘুম থেকে তোলা ইহকালও সম্ভব না। কিন্তু ফোন করলো কে? তাহলে পূর্ণার কথার ভিত্তিতে ইলমি ভ্রুকুসকে বলল, এত চিন্তা করার কি আছে? আজব, তোর ফোন চেক করলেই হয়। আরে হ্যাঁ, তো মনেই ছিল না। বলেই পূর্ণা নিজের ফোন হাতে নিয়ে কল লিস্টে ঢুকলো। প্রথমেই অপরিচিত নাম্বার দেখে খানিকটা থতমত খেয়ে গেল সে। এটা তো ইলুর নাম্বার না। তাহলে ইস, কে না কে ফোন দিয়েছিল, আর কি করলাম এটা। এখন তো নিজের কপাল নিজেই থাপড়াতে মন চাচ্ছে। পূর্ণা মোবাইল থেকে চোখ তুলে সামনে বসে থাকা ইলমির দিকে তাকালো। ইলমি প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। ইলমির দৃষ্টি লক্ষ্য করে পূর্ণা বোকাভাবে হাসল। কি হয়েছে? পূর্ণা কিছুটা ঢোক গিলে বলল, আননোন নাম্বার, চিনি না। ইলমি ভ্রুকুসকে জিজ্ঞেস করলো, আননোন নাম্বার তো কি হয়েছে? বাই দ্য রাস্তা, তুই কি উল্টো পাল্টা কিছু কথা বলছিস নাকি? পূর্ণা থপ করে বিছানায় বসে পড়ল। আমি না আসলে তুই ফোন দিয়েছিস ভেবে ইচ্ছে মতো ঝেড়ে ফোনটা রেখে দিয়েছিলাম। আমি কি জানতাম নাকি? আর ওই লোকের কমন সেন্স নাই নাকি মাঝরাতে একটা মেয়েকে কল করে? ইলমি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা, যা করার তো করেই ফেললি, এখন বলে লাভ নাই। তুই বরং বেচারা আর বেচারি যেই হোক না কেন তাকে ফোন করে সরি বলে দে।
পূর্ণা মনে মনে কিছু একটা চিন্তা করে বলল। ঠিক আছে। বলেই ফোন হাতে নিয়ে কল করলো সেই নাম্বারে। মুখে সূর্যের তির্যক রোশনি পড়াতে চোখ মুখ কুঁচকে গেল তাহরিমের। রাতের সকল হিসেব নিকেশ শেষ করে ঘুমোতে ঘুমোতে বেশ দেরি হয়েছিল তার। সূর্যের আলোতে কাঁচা ঘুমটার ব্যাঘাত তার মোটেও সহ্য হচ্ছে না। উপর হয়ে শুয়ে শুয়ে কাঁথা দিয়ে পা থেকে মাথা অবধি ঢেকে আবার ঘুম দিল। এরই মাঝে ঘুমের 12টা বাজিয়ে নিজের কর্কশ শব্দে বেজে উঠল ফোন। চোখ বন্ধ করে বালিশের তলায় থেকে ফোন বের করে রিসিভ করলো। কানে দেওয়ার সাথে সাথেই কারো কোমল কণ্ঠে হৃৎপিণ্ড কম্পিত হলো তাহরিম তালুকদারের। ওপাশ থেকে কেউ একজন কোমল কণ্ঠে সালাম দিল। সালামের উত্তরে তাহরিম শোয়া থেকে উঠে বসতে বসতে বলল। ওয়ালাইকুম আসসালাম। অপর পাশ থেকে মেয়েটা বলল। আপনি কি কাল রাতে আমার ফোনে কল দিয়েছিলেন? আসলে এই নাম্বার থেকে কাল রাত 12টায় আমার ফোনে একটা কল গিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমি ঘুমিয়েছিলাম। আর ঘুমের ব্যাঘাত ঘটানোর কারণে বেশ রেগেও গিয়েছিলাম। আসলে আমি ভেবেছিলাম আমার বেস্ট ফ্রেন্ড মনে হয় ফোন দিয়েছিল, আর আমি ঘুমের তাড়নায় নাম্বারটাও খেয়াল করিনি, তাই আসলে আপনাকে ওভাবে বলা হয়েছিল। আসলে না, আমি ঘুমের মাঝে কাকে কি বলি মাথায় থাকে না আমার। আপনি মনে হয় কোনো দরকারে ফোন দিয়েছিলেন। আসলে আমি না আন্তরিকভাবে দুঃখিত, আমি ইচ্ছে করে করিনি। আপনার কোনো দরকার হলে বলতে পারেন, কি উপকার করতে পারি? তাহরিম চোখ বন্ধ করে মেয়েটার কথা শুনছিল। মেয়েটার কণ্ঠ কি আসলেই এত মধুর, নাকি শুধুমাত্র তার কাছেই এমন মনে হচ্ছে? আচ্ছা, একসাথে এত কথা কেউ কি বলতে পারবে? হ্যাঁ, তো মেয়েটা বেড়েছে, এমন কেন মনে হচ্ছে যেন সে চাইছে মেয়েটা আরও কিছুক্ষণ কথা বলুক, আর সে শুধু শুনবে। এত আবেগ দিয়ে কেউ কি কখনো সরি বলেছে তাকে? কই, মনে হচ্ছে না তো। এত সুন্দর করে সরি মেয়েটাকে কে বলতে বলেছে? আনমনেই তার ঠোঁটের কোণে হাসির রেখা ভেসে উঠল। ওপাশ থেকে মেয়েটার সমানে হ্যালো হ্যালো করেই যাচ্ছে। হ্যালো, এই যে শুনছেন আপনি? কথা বলুন, আপনি কি শুনতে পাচ্ছেন? জি। আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত। ইটস ওকে, আমারই ভুল হয়েছে। এত রাতে একটা মেয়েকে ফোন দেওয়া ঠিক হয়নি। আমিও আসলে সরি বলতে গিয়েও তাহরিম ঠেকে গেল, কারণ সে এর আগে কখনোই কাউকে তার কাজের জন্য সরি কিংবা দুঃখ প্রকাশ করেনি। জি, কিছু না। আচ্ছা যাই হোক, আপনি কি কোনো দরকারে ফোন দিয়েছিলেন? অপর পাশে কথা বলা মেয়েটার প্রশ্নে তাহরিম জিভ দিয়ে খানিকটা ঠোঁট ভিজিয়ে বলতে গিয়েও থেমে গেল। কেন জানি আজ অদ্ভুতভাবে মেয়েটিকে তার পরিচয় দিতে ইচ্ছে করছে না। কেন জানি তার নিজের পরিচয় গোপন রেখে মেয়েটার সাথে কথা বলতেই ভালো লাগছে। সে চায় না মেয়েটা তাকে চিনুক। সাধারণ ছেলে হিসেবে নিজেকে রিপ্রেজেন্ট করতে ইচ্ছে করছে তার খুব করে। আসলে আপনাদের ওখানে কি সংবাদপত্র ছাপা হয়? আমার একটা সংবাদ ছাপানো ছিল, তাই আপনাকে কল করেছিলাম। কিরকম সংবাদ? পাত্রীর। পূর্ণা বেশ থতমত খেয়ে বলল। পাত্রী? নিজের বোকা বোকা কথায় নিজেই বিয়াক্কেল হয়ে গেল তাহরিম। মিথ্যা সে কোনো কালেই বলতে পারে না। তার উপর দুনিয়ায় কি আর কোনো নিউজ ছিল না শেষে কিনা পাত্রী চাই? যে কিনা হাতে তুড়ি দিলে পাত্রের লাইন লাগবে, সেখানে সে কিনা পাত্রী চাই বলে সংবাদপত্রে বিজ্ঞাপন। ব্যাপারটা হাস্যকর। কান থেকে ফোনটা নামিয়ে ফিক করে হেসে দিল পূর্ণা। এমন নয় যে পূর্ণা বুঝতে পারেনি যে লোকটা মিথ্যা বলছে কিংবা কথা ঘোরানোর চেষ্টা করছে। তবে যাই হোক, লোকটার কথা খারাপ লাগেনি তার। কি হয়েছে, হাসছিস কেন? ইলমির কথায় পূর্ণা ইলমির দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে বলল, কিছু না তো। তুই তো বললি না এত সকাল সকাল সেজে আমার বাসায় কি করছিস তুই? ইলমি হাত দিয়ে শপিং ব্যাগটাকে কাছে টেনে খুলতে খুলতে বলল, কাল কি বলেছিলাম মনে নাই তোর? যাই হোক, মনে না থাকলেও আমার কিচ্ছু করার নেই। তোকে আবার মনে করিয়ে দিচ্ছি, আজ পহেলা ফাল্গুন, পহেলা বসন্ত। বসন্ত বরণ অনুষ্ঠান হবে জাবির ক্যাম্পাসে, আর অফিস শেষে তুই আর আমি যাব। বিশাল অনুষ্ঠান হয় ওখানে। পূর্ণা চোখ ছোট ছোট করে ইলমির দিকে তাকিয়ে আছে। ইলমির শপিং ব্যাগ থেকে বাসন্তী রঙের শাড়ি, সাদা রঙের ব্লাউজ, মাথায় খোপায় লাগানোর মতো বেলি ফুলের মালা, আর হাতে বাঁধার জন্য রজনীগন্ধার গাজরা, গলায় আর কানের জন্য ছোট্ট পাথরের ইয়ারিং, আর চেন হাতে ম্যাচিং রেশমি চুড়ি। এগুলো আনলি কেন? জিনিসগুলো বিছানায় সাজিয়ে রাখতে রাখতে ইলমি বলল,
ইলমির কথায় পূর্ণা দীর্ঘশ্বাস ফেলে বলল, দেখ ইলমি, কাজটা কিন্তু তুই একদম ঠিক করিসনি। এতগুলো টাকা নষ্ট করার কোনো মানেই হয় না। এই পূর্ণ, তোকে কে বলেছে রে টাকার হিসাব করতে? আমার আমার টাকা আমি ঢের বুঝবো। তোকে আমার টাকা নিয়ে চিন্তা করতে হবে না। যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, অফিস টাইম হয়ে গেছে প্রায়। পূর্ণা আর কিচ্ছু বলল না, কারণ সে জানে এই মেয়েকে কিচ্ছু বলে লাভ নেই, উল্টো একটা কথার বদলে 10টা কথা শোনাবে। পূর্ণা ফ্রেশ হয়ে আসলে ইলমি পূর্ণাকে শাড়ি পরিয়ে রেডি করে দিয়ে গলায় আইডি কার্ড ঝুলিয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। আজ তোমাকে অনেক সুন্দর লাগছে মিউ, একদম আমার স্বপ্নের রাজকন্যা। গড প্রমিস, একদম হুলপুরি লাগছে, চোখ পিরানো দায়ী হয়ে যাচ্ছে। নিজের ডেস্কে বসে কাজ করছিল পূর্ণা। সামনে কারো কণ্ঠ শুনতে পেয়ে চোখ তুলে তাকালো। সামনে দাঁড়িয়ে থাকা মৃদুলকে দেখতে পেয়ে বিরক্তিতে নাক মুখ কুঁচকে গেল তার। অনিচ্ছা সত্ত্বেও বলল, ধন্যবাদ। পূর্ণা বুঝতে পারে না মানুষ এতটা ছ্যাঁচড়া কি করে হতে পারে, এত বেহায়া যে কেউ হতে পারে। মৃদুলকে না দেখলে পূর্ণা কখনোই বুঝতে পারত না। আজ কোথাও যাবে নাকি মিউ? পূর্ণা ফ্রুকুসকে মৃদুলের দিকে তাকিয়ে বলল, ফার্স্ট অফ অল, আমি মিহু নই, আমার নাম মিফতাহুল পূর্ণা। ডাকনাম পূর্ণা। মিফতাহুল ডাকলে পুরোটাই ডাকবেন, নয়তো পূর্ণা। এসব হাফ নেম আমার একদম পছন্দ না, বিশেষ করে আপনার কাছ থেকে তো নাই। আর আমাকে কেমন লাগছে সেটা আমি বাসা থেকে বের হবার আগে না আয়নায় দেখে এসেছি। আপনার কাছে কোনো কমপ্লিমেন্ট চাইনি আমি। যেহেতু দিয়েছেন, আপনার একটা ধন্যবাদ প্রাপ্য ছিল, তাই ধন্যবাদ দিলাম। আমরা কোথায় যাই আর না যাই সেটা আপনাকে কেন কৈফিয়ত দিতে হবে আমার? হু আর ইউ? নিজের কাজ নেই, যান নিজের চরকায় তেল দিন। বলেই আবার ফাইল দেখায় মনোযোগ দিল পূর্ণা। মিউ, তুমি কিন্তু আমাকে অপমান করছো। পূর্ণা অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, ইটস মিফতাহুল, নট মিহু। আর মান আছে আপনার? মান থাকলে না অপমান করব? আপনার তো মানই নেই। আত্মসম্মান যদি বিন্দু পরিমাণ থাকতো তাহলে এইখানে এইভাবে দাঁড়িয়ে থাকতে পারতেন না আপনি। আর কাকে কি বলি আমি? তোর না। সে যাই হোক না কেন, আপনি কি আর কিছু বলবেন? না বলে যান, নিজের কাজে যান, অযথা কাউকে ডিস্টার্ব করবেন না মিস্টার মৃদুল। আর আমি এখন বেরোবো, আমার কাজ শেষ। আপনার কোনো কাজ থাকলে করতে পারেন, আর না থাকলে আমার ডেস্কটা বেশ ময়লা হয়েছে, চাইলে পরিষ্কার করে দিতে পারেন। আই ডোন্ট মাইন্ড। বলেই পূর্ণা বাঁকা হাসি দিয়ে বাইরে বের হয়ে আসলো। বাইরে এসে দেখে খুব অল্প স্বল্প মেম্বারই আছে অফিসে, বেশিরভাগই চলে গেছে। এই পহেলা ফাল্গুনে হয়তো কেউ নিজের প্রিয় মানুষটার সাথে সময় কাটাতে ব্যস্ত, আবার কেউ ভালোবাসার মানুষের সাথে দিনটি উদযাপন করতে ব্যস্ত, কেউ কেউ আবার নিজের পরিবারকে নিয়ে এই রঙিন শহরে ঘুরতে ব্যস্ত। পিছন থেকে হাতে টান পড়ায় পূর্ণা পিছনে তাকালো। ইলমি ভ্রুকুসকে তার দিকেই তাকিয়ে আছে। কি হয়েছে তোর? এমন রোবটের মতো দাঁড়িয়ে আছিস কেন? পূর্ণা ক্ষীণ কণ্ঠে বলল, মন খারাপ? না, তেমন কিছু না। আমার আবার মন খারাপ? মন আছে, এটাই অনেক। সেটা আবার খারাপ করার সামর্থ্য নেই আমার। ইলমি ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, তোর এই ফালতু পেঁচাল শেষ হলে বল, বেরোবো আমরা। চল। পূর্ণা আর ইলমি অফিস থেকে বের হয়ে একটা রিকশায় উঠল। প্রায় মিনিট 15-র মাঝেই রিকশা এসে জমল জাবির গেটের সামনে। রিকশা ভাড়া মিটিয়ে ইলমি বলল, দোস্ত, তুই এই দিকটা একটু দাঁড়া, আমি এবার যাব আর এই আসবো। পূর্ণা হাতের রজনীগন্ধার গাজরা ঠিক করতে করতে বলল, ঠিক আছে যা, তবে তাড়াতাড়ি আসবে কিন্তু। কথাটা বলেই পূর্ণা সামনে তাকিয়ে দেখে ততক্ষণে ইলমি উধাও। প্রায় 15 মিনিট হতে চলল, এই ইলমির আসার নামগন্ধ নেই। পূর্ণা ঘাড় ঘুরিয়ে জাবির গেটের দিকে তাকালো। ভেতরে বেশ জাঁকজমকপূর্ণ, সেটা কোলাহল দেখেই বোঝা যাচ্ছে। পূর্ণা গেটের দিকে হাঁটতে লাগলো। পূর্ণার মনে হচ্ছে চুলের খোপাটা ঢিলে হয়ে গেছে, কিছুক্ষণের মাঝেই খুলে পড়বে। চুল তো আর কম না, কোমর ছাড়িয়ে সামলানো খুব কষ্ট। নেহাত লম্বা চুল প্রিয়, নয়তো কবেই বয়কাট দিয়ে ফেলতো। পূর্ণার চুল থেকে বেলি ফুলের মালাটা খুলে আলগোছে চুলগুলো এক হাতে খোপা করতে করতে সামনে এগোলো। হঠাৎ পেছন থেকে কেউ দৌড়ে এসে পূর্ণার কাঁধের সাথে ধাক্কা লাগতেই পূর্ণা পড়তে পড়তে বেঁচেছে, কিন্তু হাতে থাকা বেলি ফুলের মালাটা নিচে পড়ে গেছে। পূর্ণার চোখ তুলে তাকালো সামনের দিকে। ছেলেটা বেশ কিছুটা দৌড়ে গিয়ে হঠাৎ পিছনে তাকিয়ে জোরে বলল, সরি আপু, আই এম রিয়েলি সরি। আসলে পিছন থেকে দৌড়িয়ে দিয়েছে তো, তাই খেয়াল করিনি। মাস্ক পরা ছিল বলে কথাটা বুঝতে খানিক সেকেন্ড সময় লাগলো। ছেলেটি আবার সামনের দিকে তাকিয়ে দৌড় দিতে যাবে, হঠাৎ কোনো একটা কারণে সেখানে থেমে গেল। পেছনের থেকে ছেলেটার নাম ধরে কেউ দৌড়ে আসছে। পূর্ণা পিছনে তাকাতে যাবে,
অমনি কেউ দৌড়ে এসে পূর্ণার উপর পড়ল। পূর্ণার টাল সামলাতে না পেরে লোকটাকে নিয়েই নিচে পড়ে গেল। তারপর আর কি, সবাই ফ্রিতে বাংলা সিনেমার রোমান্টিক সিন উপভোগ করলো। লোকটা উপরে, পূর্ণার নিচে। পূর্ণা ভ্রু কুঁচকে লোকটার দিকে তাকালো। মাস্ক পরা থাকলেও লোকটার চোখ অসম্ভব সুন্দর। কথাটা মনে আসতেই পূর্ণা নিজের মনকে 1000টা গালি দিল। ওয়াও, ওটার রোমান্টিক সিনিয়র। কথাটা কানে আসতেই পূর্ণা ঘাড় ঘুরিয়ে সেদিকে তাকালো। সেই মাস্ক পরা ছেলেটা হাতে মোবাইল দিয়ে বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি তুলছে। চারপাশে বেশ ভিড় জমে গেছে, কিন্তু পূর্ণার সাথে লেপ্টে থাকা লোকটার কোনো নামগন্ধ নেই। এই যে মিস্টার কানা, আই নো একটা মেয়ে, তাই বলে পাবলিক প্লেসে এভাবে লেপ্টে থাকার কোনো মানেই হয় না। আর মানুষটা তো যেন একটা আস্ত হাঁটি। ওহ মা গো, আমার কোমরটা শেষ। আরে উঠুন উঠুন, সবাইকে কি বাংলা সিনেমার রোমান্টিক সিন দেখানো শখ হয়েছে নাকি আপনার? হ্যাঁ। পূর্ণার কথাটা কানে যেতেই লোকটা পূর্ণার কানের কাছে কিছুটা ঝুঁকে ফিসফিসিয়ে কণ্ঠে বলল, আপনার ভাগ্য ভালো মিস, বাংলা সিনেমার রোমান্টিক সিন দেখাচ্ছি। যদি কোরিয়ান সিনেমার রোমান্টিক সিন দেখাতাম তাহলে। বলেই লোকটা ভ্রু বাঁকিয়ে উঠে বসলো। আর পূর্ণার চোখ বড় বড় করে লোকটার দিকে তাকালো। কতটা নির্লজ্জ হলে মানুষ পাবলিক প্লেসে একটা অচেনা মেয়েকে এ কথা বলতে পারে। পূর্ণা ক্ষীণ কণ্ঠে বলে উঠল। অসভ্য। লোকটা খানিকটা শব্দ করে হেসে বলল, আই নো। কিরে পূর্ণ, এভাবে মাটিতে বসে আছিস কেন? ইলমির কণ্ঠ শুনতে পেয়ে ঘাড় ঘুরিয়ে ইলমির দিকে তাকালাম। চারপাশে একবার নজর বুলিয়ে ফট করে উঠে দাঁড়িয়ে শাড়ি থেকে ময়লা ঝাড়তে ঝাড়তে শাড়িটা ঠিক করে দাঁড়ালাম। রাস্তাঘাটে যখন কিছু অশুভ মানুষজন গরু ছাগলের মতো দৌড়াদৌড়ি করে, তখন আমার মতো মাসুম কিউট বাচ্চাদের তো চলতে ফিরতে সমস্যা হবেই, ধাক্কা খেয়ে তো পড়তে হবেই। ইট ইজ স্বাভাবিক, ওকে? বলে আর চোখে মাস্ক পরা লোকটার দিকে তাকিয়ে দেখি উনি কি সুন্দর নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন ঘাটছে, যেন কিছুই হয়নি। আপু, আসলে দোষটা আমারই, আমি খেয়াল করিনি। আমি আসলে দুঃখিত, প্লিজ রাগ করবেন না আপু। আমি শাড়ি কুচি ঠিক করে সেই ছেলেটার দিকে তাকালাম, মুচকি হেসে বললাম, ইটস ওকে ভাইয়া, আমি কিচ্ছু মনে করিনি। তুমি তো আমার ছোট ভাইয়ের মতোই, আর ভাইয়ের সাথে কি বোন রাগ করতে পারে? আমি একটুও রাগ করিনি। মাঝখান থেকে সেই মাস্ক পরা লোকটা মোবাইলের দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে বলল, তানজিম, তুই কি আজ বাসায় যাবি? গেলে বল, তা না হলে আমি গেলাম, বাই। বলেই লোকটা মোবাইল পকেটে ঢুকিয়ে এক পলক আমার দিকে তাকিয়ে হাঁটতে লাগলো। তোমার ভাইও নেই? আমার কথা শুনে তামজিদ রাগ শব্দ করবেন না করে আপু। হেসে বলল, খুব অদ্ভুত তাই না? আসলে ভাইয়া এমনই, কথা কম বলে, আবার সারাক্ষণ আলাদা মুভি নিয়ে থাকে। হ্যাঁ সেটাই। ধন্যবাদ আপু, আজ তাহলে আসি। আমি প্রত্যুত্তরে হাসলাম। ছেলেটা চলে গেল। খারাপ লাগেনি ছেলেটাকে। বয়স আর কত হবে, হয়তো 22 কি 23, অনার্স 3rd কিংবা 4th ইয়ারে পরে হবে হয়তো। কিরে, আজকে কি সারাদিন এখানে দাঁড়িয়ে থাকবি? চল ভেতরে চল। বলেই চুলে হাত দিয়ে দেখি বকুল ফুলের মালাটা নেই। চোখ ঘুরিয়ে চারপাশে তাকালাম, না কোথাও নেই। নিচে পড়ে তো এখানেই থাকতো। কিছু খুঁজছিস? আমি এই দিক সেদিক তাকিয়ে বললাম, হ্যাঁ বকুলের মালাটা। থাক, মালা লাগবে না, চুলগুলো এমনিই ছিঁড়ে দে, একটা দিনেই তো। ওর অনুরোধের ভঙ্গিতে কথা বলার পরিপ্রেক্ষিতে আমিও কথা বাড়ালাম না। বসন্তের আমেজ শুরু হয়ে গিয়েছে। হালকা শীতল বাতাস আর চারিদিকে রং বেরঙের পাখি, গাছে গাছে নতুন পাতা গজানোর মৌসুমে অনুষ্ঠানটা বেশ আনন্দময় হয়ে উঠল। দিনের ক্লান্তি ভাবটা অনেকাংশেই কমে গেছে। বাসন্তী রঙের শাড়িতে আর খোলা চুলে বসন্ত বাতাস আজ বেশ উপভোগ করছি আমি। আমি যে ততটা ফর্সা তা কিন্তু না, আমি শ্যামবর্ণা, গায়ের রংটা তামাটে, আর ইলু হলুদ ফর্সা। কোথাও একটা শুনেছিলাম একটা সুন্দরী মেয়ের সাথে আরেকটা সুন্দরী মেয়ের বন্ধুত্বটা খুব বেশি দিন টেকে না। তাই হয়তো আমার আর ইলুর বন্ধুত্বটা এতটা গাঢ়। দুজনে মিলে বেশ অনেক ঘোরাঘুরি করলাম। বিভিন্ন খাবার দাবার শেষ করে ফিরতে প্রায় রাত 8টার মতো বেজে গেছে। এই মুহূর্তে আমি আর ইলু দাঁড়িয়ে আছি রিক্সার জন্য, কিন্তু আমার ভাগ্য তো এত সুপ্রসন্ন নয় যে দাঁড়ানোর সাথে সাথে রিক্সা পেয়ে যাব। দূর থেকে একটা রিক্সা দেখা যাচ্ছে, এদিকটাই আসছে। চাচা যাবেন? চাচা গলায় থাকা গামছা দিয়ে কপালে ঘাম মুছতে মুছতে বলল, হ মা জামু। কই যাবা? 2 নম্বর রোড। আচ্ছা ওঠো। মাঝ রাস্তায় হঠাৎ সামনে ভীষণ ভিড় দেখে রিক্সা থেমে যায়। আমি ভ্রু কুচকে সামনে তাকাই। ইলুর দিকে তাকিয়ে দেখি ও ঘুমে ঢুলছে। আমি রিক্সা থেকে নেমে কিছু একটা সামনে এগিয়ে গেলাম। লোকজন বলাবলি করছে সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি ভিড় ঠেলে সামনে গেলাম।
চোখের সামনে ভেসে উঠলো একটা ছেলে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে, কিন্তু চারপাশে এত লোক থাকতে কেউ গিয়ে ধরছে না ওকে, আর না হসপিটালে নিয়ে যাচ্ছে। আমি ছেলেটার কাছে যেতেই একজন লোক পেছন থেকে ডেকে বলে উঠলো, আপা, ওনার কাছে যায়েন না। যেই অ্যাক্সিডেন্ট করছে মনে হয় না যে বাঁচবো। আজাইরা নিজে ঝামেলায় জড়ায়েন না, পুলিশের প্যাসে পড়বেন। লোকটা আরো কিছু বলতে নিবে, কিন্তু আমি রেগে তার দিকে তাকাতেই লোকটা চুপ হয়ে যায়। মানুষ কতটা নিম্ন মস্তিষ্কের অধিকারী হলে এই মুহূর্তে এমন একটা কথা বলতে পারে? আমি দীর্ঘশ্বাস ফেললাম। আমি ধীর পায়ে ছেলেটার দিকে এগিয়ে গেলাম। ওর সামনে হাঁটু গেড়ে বসে তর্জনী আঙুল ওর নাকের কাছে নিতেই শ্বাস প্রশ্বাস টের পেলাম। তার মানে বেঁচে আছে এখনো, তবে অবস্থা আশঙ্কাজনক। সেটা দেখেই বোঝা যাচ্ছে। মাথা ফেটে রক্ত বের হচ্ছে। এতক্ষণে ভিড় ঠেলে ইলুও এসেছে। আমি ওকে কিছু একটা ইশারা করতেই ও দৌড়ে সেখান থেকে চলে যায়। আর আমি ছেলেটার মাথা নিজের কোলের উপর রেখে শাড়ির আঁচলের কিছু অংশ ছিঁড়ে মাথায় ভালোভাবে বেঁধে দিই, যেন রক্ত পড়াটা কিছুটা হলেও কমে যায়। ততক্ষণে ইলু রিক্সাওয়ালা চাচাকে নিয়ে হাজির। রিক্সাওয়ালাটাকে ছেলেটাকে রিক্সায় উঠিয়ে আমি আর রিক্সাওয়ালা চাচা হসপিটালের উদ্দেশ্যে রওনা হলাম। ইলু সেই রিক্সার পেছনে পেছনেই আরেকটা রিক্সা নিয়ে কাছেই একটা হসপিটাল, ছেলেটাকে নিয়ে এলাম। আমার সারা শরীর ছেলেটার রক্তে রঞ্জিত। হসপিটালে ভর্তি করে সেখানেই বসে রইলাম। চাচা, আপনার ভাড়াটা কত দিব? আমার কথা শুনে চাচা চোখ ভর্তি পানি নিয়ে আমার মাথায় হাত রেখে বলে উঠলেন, ভালো লাগবে না রে মা, দোয়া করি তোর মতো মেয়ে যেন সবার ঘরে ঘরে জন্মে। এমন সময় ডক্টর বের হয়ে আসে। ডক্টরকে দেখা মাত্রই আমি দৌড়ে গেলাম ডক্টরের কাছে। ডক্টর, কি অবস্থা রোগীর? আমার কথা শুনে ডক্টর দীর্ঘশ্বাস ফেলে বলল, অবস্থা এখনো কিছুই বলা যাচ্ছে না, তবে খুব একটা ভালো না। মাথার পিছনের দিকে আঘাতটা বেশি লেগেছে, গলায়ও বেশ খানিকটা জখম হয়েছে, মাথায় বিভিন্ন জায়গায় কাজ ঢুকে আছে, ইমিডিয়েটলি অপারেশন করাতে হবে। রোগীর বাসার কেউ আছে? বন্ড পেপার সাইন করতে হবে। অপারেশন করালেও যে রোগী বাঁচবে এমন কোনো শিওরলি দিতে পারছি না, আঘাতটা খুব বেশি পেয়েছে। আমি কিছু চিন্তা না করে বলে উঠলাম, আমি রোগীর বোন হই, কোথায় সাইন করতে হবে বলেন? আমি এক্ষুনি সাইন করে দিচ্ছি। আপনি এক্ষুনি অপারেশনের ব্যবস্থা করুন। জি অবশ্যই। ডক্টর তার পাশে থাকা নার্সকে বলল। নার্স আমার দিকে তাকিয়ে বলল, ওনার সব পেপার রেডি করে সাইন করাও, আর ওটি রেডি করো, তাড়াতাড়ি করো। আমি নার্সের সাথে যেতে যেতে পেছনে তাকিয়ে ইলুর দিকে তাকিয়ে বললাম, আপনি চলুন আমার সাথে। তুই এখানে একটু বস, আমি আসছি। আমার কথার পরিপ্রেক্ষিতে ইলু মাথা নাড়িয়ে সিটে বসে পড়ল। নার্স আমার সাথে যেতে যেতে বলল, রোগী কি আপনার কিছু হয়? আমার ভাই। ওনার আঘাতগুলো খুব গুরুতর, কিভাবে হয়েছে একটু বলতে পারবে? লরির সাথে প্রাইভেট কার অ্যাক্সিডেন্ট। ঠিক আছে স্যার। ফর্মালিটি শেষে ডক্টর ওটিতে ঢুকেছে প্রায় 1 ঘন্টা। আমি আর ইলু ওটির সামনে টেনশনে হাত পা বরফ হয়ে আসছে, চোখ ফেটে কান্না আসছে। টুক করে চোখ থেকে জল মাটিতে গড়িয়ে পড়লো। একটা অচেনা অজানা ছেলের জন্য এত চিন্তা। আমি খুব করে চাইছি আল্লাহর কাছে যেন ছেলেটা সুস্থ হয়ে যায়, কোনো মায়ের বুক যেন খালি না হয়। প্রচণ্ড অস্থিরতায় ভুগছি। অবশেষে ওটির লাল লাইট নিভে গেল। ডক্টর বেরিয়ে এলেন। কি অবস্থা ডক্টর আমার ভাইয়ের? আল্লাহর অশেষ রহমতে এবারের মতো বেঁচে গেছে। সময় মতো না পৌঁছালে হয়তো বাঁচানো সম্ভব হতো না। তুমি মেয়েটা অনেক সাহসী, খুব ভালোবাসো বাইকে, তাই না? ব্লো গার্ল, ডোন্ট ওয়ারি, বাই ঠিক হয়ে যাবে। কিছুদিন রেস্ট করুক, আর গলায় যেহেতু আঘাত পেয়েছে কথা বলতে কয়েকদিন সমস্যা হবে, তবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ডক্টরের কথায় আনমনি আমার ঠোঁটে হাসির রেখা ভেসে উঠল। ভেতরে যেতে পারি ডক্টর? আবদাত ঘুমাচ্ছে, কাল সকালের আগে ঘুম ভাঙবে না, তবে দেখতে আসতে পারো। ধন্যবাদ ডক্টর। মাই প্লেজার। আমি ইলমির দিকে তাকিয়ে মুচকি হাসলাম। ও আমার দিকে তাকিয়ে চোখের ইশারা বোঝালো সব ঠিক হয়ে যাবে। সকাল প্রায় 7টা বাজতে চলল। তালুকদার ভিলায় কারো চোখে ঘুম নেই। ড্রয়িং রুম জুড়ে সবার আনাগোনা। তাপস তালুকদার সোফায় নির্লিপ্ত ভঙ্গিতে বসে আছে। বেহেরিন শিকদারের চেহারায়ও ছেলের জন্য অস্থিরতা। তাহরিম তালুকদার মোবাইল হাতে নিয়ে পায়চারি করছে পুরো রুম জুড়ে। কাল রাত থেকে তানজিমের ফোন বন্ধ, রাতেও বাসায় আসেনি। যে ছেলে 1 ঘন্টা বাসায় না থাকলে মায়ের কাছে 70 বার ফোন করে, সে ছেলের ফোন কাল রাত থেকে অফ। পুরো শহর জুড়ে পুলিশ ফোর্স লাগানো হয়েছে। কিছুক্ষণ আগেই একজন পুলিশ কর্মকর্তা ফোন করে জানিয়েছে তাদের গাড়িটা মহাসড়কের পাশে খুবই বাজেভাবে ভেঙে যাওয়া অবস্থায় পাওয়া গেছে, কিন্তু সেখানে তানজিম ছিল না। এলাকার লোকজন থেকে শোনা গেছে গতকাল রাতে প্রায় 8টার দিকেই এদিকে গাড়িটা অ্যাক্সিডেন্ট করে, আর পড়ে থাকা ছেলেটাকে একটা মেয়ে রিকশায় করে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু কোন হাসপাতালে নিয়ে গেছে কেউ জানে না।
সাজের সকাল, বসন্তের দক্ষিণা বাতাস শাঁসা করে ঢুকছে হাসপাতালের জানালা দিয়ে। সেই বাতাসকে যেন আহ্বান করতে জানালার ধারে রেলিংয়ে মাথা ঠেকিয়ে কোনো এক নির্দিষ্ট জায়গায় দৃষ্টি নিবদ্ধ করে নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে বাসন্তী রঙের শাড়ি পরিহিতা এক রমণী। শাড়িতে ছোপ ছোপ রক্তের দাগ, যেন শুকিয়ে গেছে। চুলের খোপাটা অনেকাংশে খুলে যাওয়ার ফলে কিছু অবদ্ধ চুল পিঠময় আছড়ে পড়ে আছে। চোখে তার ঘুম ঘুম ভাব, ক্লান্তি, তবুও যেন ঘুমোতে নারাজ সে। ঘাড় ঘুরিয়ে একবার ঘড়ির দিকে দৃষ্টি তাক করল। ঘড়ির কাঁটা 7টা পেরিয়ে গেছে, সেই আধ ঘন্টা আগে। পুনরায় তাকালো বেডে নিস্তেজ হয়ে শুয়ে থাকা হাত পায়ে ব্যান্ডেজ করা ছেলেটার দিকে। ছেলেটার পরিচয় এখনো অজানা, জ্ঞান না ফেরা পর্যন্ত পরিচয় জানা অসম্ভব। কেবিন নাম্বার 204। বেডে শুয়ে থাকা ছেলেটার গোঙানির আওয়াজে পিছনে তাকালাম। জ্ঞান ফিরেছে তার। আমি ধীর পায়ে ছেলেটার দিকে এগিয়ে গেলাম। কপালে আর গালে হাত দিয়ে দেখলাম এখন জ্বরের অবস্থা এখন কিছুটা কম হলেও একেবারেই যে নেই তা কিন্তু না। বেডের পাশে থাকা টেবিলের উপর থেকে পানির বোতলটা নিয়ে তাতে ভেজানো রুমালটা ভাঁজ করে কপালে রাখলাম। ছেলেটা ধীরে ধীরে চোখ মেলে তাকালো। চোখের সামনে অপরিচিত একটা মেয়েকে দেখে হয়তো বেশ চমকেও গেছে। হয়তো তড়িঘড়ি করে উঠতে গেলে আমি বাধা দিলাম। উঠো না, শুয়ে পড়ো, সারা শরীরে তোমার আঘাত, ব্যথা আছে। আর কথা বলো না, কষ্ট হবে তোমার। যা লাগবে ইশারায় বলো, আমি এনে দিব। বলেই মাথা থেকে জলপট্টিটা সরিয়ে আবারও ভিজিয়ে রাখলাম। ছেলেটা অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি সেই দিকে পাত্তা দিলাম না। অবাক তো হবারই কথা। এমন সময় দরজা ঠেলে প্রবেশ করলো ডক্টর নূর। কেমন আছো মাই ভাই? আমি আর ছেলেটা ডক্টরের দিকে তাকালাম। আসলে ডক্টর, ওর কথা বলতে প্রবলেম হচ্ছে। আমার কথা শুনে ডক্টর হাসলেন। ওই যে বললাম না, গলায় বেশ আঘাত পেয়েছে, তবে চিন্তা করো না, ঠিক হয়ে যাবে, কিছুদিন রেস্ট করো। ছেলেটার কাছে গিয়ে কপালে হাত দিয়ে বলল, জ্বর তো এখন আর তেমন নেই, ডোন্ট ওয়ারি মাই বয়। তোমার বোন থাকলে তোমার কিচ্ছু হবে না, এটা আমার বিশ্বাস। ডক্টরের কথা শুনে ছেলেটা আবারও অবাক দৃষ্টিতে ডক্টরের দিকে তাকালো। ডক্টর কিছুটা থেমে বলল, ভেরি গুড গার্ল তোমার বোন। কালকে ও সময় মতো নিয়ে না আসলে তো তোমাকে বাঁচানোই যেত না। আর সারা রাত জেগে মেয়েটা তোমার সেবা করেছে। মাঝরাতে তো হঠাৎ তোমার প্রচণ্ড জ্বর আসে, আর ও তোমার মাথার পাশে সারা রাত থেকে জেগে জেগে তোমার মাথায় পানি দিয়েছে আর শরীর মুছে দিয়েছে। ভাগ্য করে এমন একটা বোন পেয়েছো। তুমি চিন্তা করো না, চিন্তার কোনো কারণ নেই। ওষুধ নাও আর রেস্ট করো, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। বলেই ডক্টর চলে গেলেন। ডক্টরের কথা শুনে ছেলেটা আমার দিকে অশ্রুসিক্ত দৃষ্টিতে তাকালো। আমি গিয়ে ওর পাশে বসলাম। ছেলেটা হাঁসফাঁস করছে, হয়তো কিছু বলবে। তুমি কি কিছু বলবে? সে মাথা নাড়ায়। কিভাবে বলবে, তোমার গলায় তো ব্যথা। ছেলেটা আমাকে টেবিলের দিকে ইশারা করে। আমি সেই দিকে তাকিয়ে দেখি একটা খাতা রাখা আছে। আমি কিছুটা ভেবে বলি, তোমার তো হাতেও ব্যথা, লিখবে কিভাবে? ছেলেটা আবারও ইশারা করতেই আমি আর কিছু না বলে টেবিল থেকে একটা খাতার কলম এগিয়ে দিলাম। খুব কষ্ট করে ছেলেটা কাগজে কিছু একটা লিখলো আর আমার দিকে এগিয়ে দিল। আমার বাসায় একটু যোগাযোগ করবা, নাম্বার 017। লেখাটা পড়ে আমি হাসলাম। খাতাটা এগিয়ে দিয়ে বললাম, তোমার নাম কি, লেখো। জিম। সে নাম লিখে আমার দিকে এগিয়ে দিল। লেখাটা পড়ে আমি হাসলাম আবারও। বাহ, বেশ সুন্দর নাম তো। আমাদের কথার মাঝে পেছন থেকে হঠাৎ কেউ বলে উঠল, কি ব্যাপার? বাচ্চা ধরনের জ্ঞান ফিরলো তাহলে? ভয়ই পেয়ে গিয়েছিলাম। আমি ইলুর দিকে তাকিয়ে হাসলাম। হাতে একটা শপিং ব্যাগ নিয়ে হাসি মুখে দাঁড়িয়ে আছে। ইলু খানিকটা এগিয়ে এসে আমার হাতে শপিং ব্যাগটা দিয়ে বেডে বসে পড়লো। আমি শপিং ব্যাগ থেকে ড্রেস খুলে মেজাজ খারাপ হয়ে গেছে আমার। মাইয়ার কাজ দেখছো? আবার আমার জন্য এই শাড়ি আনছে, কেমনটা লাগে এখন? ওই ফইনি, দুনিয়ায় কি আর কোনো ড্রেস নাই? তুই শাড়ি আনলি কোন বুঝে? তো কি ওয়েস্টার্ন আনতাম? বলেই খিলখিল করে হেসে উঠলো। তানজিমও আমার মুখের এক্সপ্রেশন দেখে হাসলো। আমি ওর দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললাম। এই মেয়েকে কিছু বলে লাভ নেই, ঘাড় তেরা কোথাকার। আমি ইলুর দিকে এগিয়ে গিয়ে ওর হাতে খাতাটা ধরিয়ে বললাম, তানজিমের বাড়িতে ফোন কর, আমি ততক্ষণে চেঞ্জ করে আসছি। শাড়ি যে আমি একদমই পরতে পারি না তা কিন্তু না। আমি শাড়ি পরতেও পারি, সামলাতেও পারি, কিন্তু এই মুহূর্তে শাড়িটা কমফোর্ট বলে আমার মনে হচ্ছে না। সে যাই হোক, এখন আর কি করার। অগত্যা এইসব নিয়েই আমাকে ওয়াশরুমে ঢুকতে হলো। নীল রঙের শাড়ি আর সাদা রঙের ব্লাউজ পরে চুল থেকে পানি ঝাড়তে ঝাড়তে ওয়াশরুম থেকে বেরিয়ে দেখি কেবিনে বেশ অনেক লোকের ভিড়। একজন মহিলা তানজিমের মাথার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আর একজন মাঝ বয়সী লোক বেডের সাথেই চেয়ার নিয়ে বসে কথা বলছে।
আমি পলক ঘুরিয়ে ইলুর দিকে তাকালাম। ইলু চোখের ইশারায় বোঝালো এনারাই তানজিমের মা বাবা। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। যাক, ছেলে তার মা বাবার কোলে ফিরে গিয়েছে, আমার দায়িত্ব শেষ। তানজিমের বাবা তানজিমকে বিভিন্ন কিছু জিজ্ঞেস করছে, কিন্তু বেচারার তো কথা বলতে পারে না এখন, আর সেটা বোঝাতেও পারছে না।